জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরু করছি 5টার 5। আমরা আগে জি 24 ঘন্টায় দেখিয়েছি এবার থেকে রাজ্যে প্রায় প্রত্যেক মাসেই আসবেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। দক্ষিণবঙ্গের পর সভা করার কথা আছে নরেন্দ্র মোদীর, আর এখান থেকেই জল্পনা কেন প্রতি মাসেই রাজ্যে আসার কথা ভাবছেন গেরুয়া শিবিরের এই দুই মহারথী। তাহলে কি 26টে এবার ভীষণ সিরিয়াস গেরুয়া শিবির? কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটা উঠছে নিচু তলার সংগঠন কতটা চাঙ্গা, সেটা না করে তৃণমূলের সাথে টক্কর দেওয়া সম্ভব হবে? তাহলে কি নিচু তলার কর্মী সমর্থককে চাঙ্গা করে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে চাইছে গেরুয়া শিবির এবং 26-এ অন্যরকম খেলা? এটা নিয়ে আজও আলোচনা করবো। আমাদের সঙ্গে বিজেপির দেবাশিস ধর রয়েছেন এবং তৃণমূলের তন্ময় ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতে আমি তন্ময়দার কাছে যাই। তন্ময়দা, এই যে প্রত্যেক মাসে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, স্পষ্টই বোঝা যাচ্ছে বাংলা নিয়ে একটু অন্যরকম ভাবনা চিন্তা এবারে গেরুয়া শিবিরের। তৃণমূল কিভাবে দেখছে গোটা বিষয়টাকে? না, এখানে তৃণমূলের কোনো কিছু দেখার নতুন করে নেই। ওনারা আসছেন, ওনারা আসুন। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বাংলায় আসছেন। বাংলার মানুষ অতিথিপরায়ণ, তারা আসবেন, তাদের আতিথেয়তার অভাব হবে না। শুধুমাত্র এটুকু বলবো যে এই রাজনৈতিক গিমিক 2021-এ বাংলার মানুষ দেখে নিয়েছে। নতুন কিছু করুন, আমরা চাইবো যে ওনারা নতুন কিছু করুন। কারণ 2021-এ সকালবেলায় আসতেন, বিকেলে ফেরত যেতেন, বিকেলে আসতেন, আবার সকালে ফেরত যেতেন। এই ডেলি প্যাসেঞ্জারই বাংলার মানুষ দেখেছেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছিলেন আপকি বার 200 পার, সেটা 70-77-এ থেমে গেছে, সেটা কমে এখন 60 না কত এসছে। এই হিসেব ওনারাই রাখতে পারবেন। আগামী 26-এর আগে সেটা 50-এর নিচে হয়তো নেমে যাবে। এখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা যদি মনে করেন যে শুধুমাত্র পশ্চিমবাংলায় প্রত্যেক মাসে এসে বিজেপিকে ভোট বৈতরণী পার করা যাবে, তাহলে ভুল ভাবছেন। বাংলার মাটি অন্য মাটি, বাংলার মানুষ আগে দেখিয়ে দিয়েছে, এবার আরও দেখিয়ে দেবে। কারণ তারা প্রথমে নিজেদের সংগঠনের কথা ভাবুন। তারা বলেছিলেন 1 কোটি সদস্য পদ, সেখানে কত একটা 5 লাখ না 10 লাখে গিয়ে থেমে গেছেন। সুনীল বানসাল, তাদের পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক, তিনি নিজে বলেছেন যে সেইখানের এত শতবিচ্ছিন্ন সংগঠন দিয়ে ভোট জেতা যাবে না। তাদের দলের প্রাক্তন রাজ্য সভাপতি, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, তিনি ডাক পাচ্ছেন না। চারিদিকে ছিন্নভিন্ন অবস্থা, তাদের তো সংগঠনই নেই। প্রথমে সংগঠন, তাদের কাছে সংগঠন নেই, বাংলার মানুষ নেই, বাংলার সংস্কৃতি বোঝেন না, তারপরে তারা দাবি করেন যে বাংলা জিতবেন। এটা আমাদের কাছে হাস্যকর একটা ব্যাপার। আমরা সিরিয়াসলি নিচ্ছি না, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে ছিল, আছে এবং থাকবে, এবং মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবেন, এই আশা আমরা রাখি। দেবাশিস দা, বাংলার ভোটকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কতটা সিরিয়াস নেয় এই নিয়ে নানাভাবে প্রশ্ন উঠেছে। সামনে উপনির্বাচন, সেই উপনির্বাচন বিজেপি কতটা সিরিয়াস নেয় তা নিয়ে প্রশ্ন উঠেছে। আজকে তো তন্ময়দা বলছেন যে বিজেপিকেই তৃণমূল সিরিয়াসলি নিচ্ছে না। দেখুন, প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা পুরো দেশটার জন্যই ওনাদের পুরো দায়িত্ব রয়েছে। তো সেক্ষেত্রে বাংলায় আসবেন এবং বাংলার প্রতি আলাদা দায়িত্ব পালন করবেন, এটা খুব সহজেই অনুমেয় এবং এটাই স্বাভাবিক ঘটনা। ওনারা দুজনেই এসছেন, বিভিন্ন প্রশাসনিক কর্মসূচি ছিল, সঙ্গে কিছু দলীয় কর্মসূচি নিয়ে এসছেন। তো যে কোনো সময় যদি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো প্রোগ্রাম থাকে, অবভিয়াসলি একটা প্রোগ্রামে যতটা সম্পর্ক স্থাপন করা যায় বা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে, এবং সঙ্গে অন্য প্রোগ্রামও, রাজনৈতিক প্রোগ্রামও যদি কভার করা যায়, এটাই সহজে মানে অনুমেয়। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখুন, বাংলায় এখনও ভোট অবশ্যই আমাদের পরের বছর 8-10 মাস পরে ভোট আছে। তো তার আগে যদি সাংগঠনিকভাবে আমাদের যে ওনাদের থেকে উপদেশ নেওয়ার বা যেভাবে সাজানোর কথা, সেইটা কিন্তু দলীয় কর্মসূচিতে ওনারা সেইভাবেই আমাদের গাইডলাইন দেন বা আমরা সেই নির্দেশ পালন করি। আর এটাও দেখুন, ভোটটা মানে রাজনীতি সবসময় সম্ভাবনার জায়গা। তো 1980 সালে যখন বিজেপি পার্টি স্থাপন হয়েছিল, তারপরে কেউই ভাবতে পারেনি যে 2014 থেকে 24-এর মধ্যে পরপর 3বার বিজেপি ক্ষমতায় আসবে এবং রাজনৈতিকভাবে ম্যান্ডেট নিয়ে আসবে। তো সেই জায়গায় নিয়ে আজকে দাঁড়িয়ে যদি আমরা ভাবি যে পশ্চিমবঙ্গে কোনোদিন বিজেপি আসতে পারবে না বা এভাবে আমরা যাযাবরের মতোই থেকে যাব, এটাও ঠিক নয়। শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এটা মাটি, কিন্তু তো সেক্ষেত্রে হয়তো বাংলা এখনও অবধি যেটা আমাদের 21-এ স্ট্রাইক করার কথা ছিল, সেই জায়গায় স্ট্রাইক করতে পারেনি, কিন্তু এটাও ভুলে গেলে হবে না। তো আমরা প্রত্যেকটা জিনিসের যে
দুর্বলতা থাকে সেখান থেকেই কিন্তু পরবর্তীকালে কোনো বড় রাজনৈতিক দল, সেটা তৃণমূলও এক সময় একে দাঁড়িয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পরবর্তীকালে তারা তাদের সংগঠনকে ঠিকভাবে মজবুত করে আজকে এই জায়গায় এসছে। ফলে এটা কোনো সমালোচনার জায়গা নয়, প্রত্যেকটা ভোট থেকেই মানুষ তার মতো শিক্ষা নেয়। তো সেই জায়গায় থেকে দাঁড়িয়ে কি বিচ্যুতি মানে পূর্ববর্তী সময় ঘটেছিল, সে সময় থেকে আজকে দাঁড়িয়ে কিভাবে সংগঠনকে মজবুত করে আজকের জায়গায় মানে 26-এ কোন কোন স্ট্র্যাটেজি নিয়ে মানে মানুষ সেখানে আমাদের সাফল্য দিতে পারবে, অবশ্যই সেই ব্যাপারটা থাকবে। আমি দেবাশিসদার কাছেই আবার আসবো। শঙ্কর মালাকার আজকে তৃণমূলের হাত ধরলেন এবং তারপর তিনি একেবারে সরাসরি বলে দিচ্ছেন যে উত্তরবঙ্গে বিজেপি এইবার আরও পিছনে চলে যাবে। উপনির্বাচনের পরে যদি আমরা দেখি সেই জায়গা থেকেও এই আরও কথাটা আসছে। কি বলেছেন শঙ্কর মালাকার একবার শোনাই আপনাকে। বিজেপির চালাকি ধরা পড়ে গেছে, কারণ গত 10 বছর ধরে বিজেপি উত্তরবঙ্গে, ওই যে বললাম, পাহাড়ে গোর্খাল্যান্ড, কুচবিহারে কামতাপুর, উত্তরবঙ্গের আলাদা রাজ্য, রাজবংশীদের আলাদা রাজ্য, এই ধরনের বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছে, যার পরিণামে যে বিজেপি আর ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। বিজেপির সিট অর্ধেক হবে। উত্তরবঙ্গ আপনাদের তুলনামূলক স্ট্রং হোল্ড, সেই জায়গায় যদি এরকম ভবিষ্যৎবাণী আসে। দেখুন, উনি যদি এত বড় লিডারই হতেন, এতদিন তো কংগ্রেসে ছিলেন, তো কংগ্রেসে ওই 4-5%-এর বেশি ভোটকে উনি নিয়ে যেতে পারেননি। ওনার যদি ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি বা কারিশমা এতটাই থাকতো, তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি দল বদল করেছেন অবশ্যই তার নতুন সম্ভাবনার কথা ভেবে, যেহেতু উত্তরবঙ্গে তৃণমূল অনেক সিট জিততে পারেনি, তো সেই জায়গায় উনি নিশ্চয়ই তার সম্ভাবনা দেখবেন বিধানসভায়। তো সেটা দিয়ে করেছেন, সেটা একটা ব্যাপার। কিন্তু শঙ্কর মালাকারের জন্য যে রাতারাতি উত্তরবঙ্গ বদলে যাবে, তো সেই ফ্যাক্টর মানে শঙ্কর মালাকার এত বড় ফ্যাক্টর হলে তাহলে আমরা পূর্ববর্তী অনেকগুলো ভোটই হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই প্রভাবটা দেখতে পেতাম। তো সেটা যখন পাইনি, সেটা নিয়ে আলাদা করে ভাবার কিছু ব্যাপার নেই। আর রাজনীতিতে দেখুন, মানুষ কতটা মোটিভেটেড হবেন সেটা পলিটিক্যাল এজেন্ডার ওপর নির্ভর করে, এবং সেই পলিটিক্যাল পার্টি কতটা মানুষের কাছে যেতে পারবে সেটা নির্ভর করে। একা শঙ্কর মালাকার বা নিঃসন্দেহে তৃণমূলের ওখানে অন্যান্য অনেক, কিন্তু দেবাশিস, আমি উপনির্বাচন বাদ দিলাম, আপনারা বলবেন যে উপনির্বাচনে যে ক্ষমতা থাকে সেই হয়, কিন্তু কোচবিহারের মতন জায়গা, নিশীথ প্রামাণিকের জায়গা, সেটাও যখন হাতছাড়া হয়ে যায় তখন প্রশ্ন উঠবে না? অবশ্যই। দেখুন, কোচবিহার হাতছাড়া হয়েছে কয়েকটি ভুলের জন্য হয়েছে। রাজবংশী সমাজের যে ভোটটা এতদিন একত্রিত ছিল, সেক্ষেত্রে কিছু তো সেক্ষেত্রে ডিভিশন হয়েছে বলে হয়েছে, এটা তো হারার কোনো জাস্টিফিকেশান হয় না। নিঃসন্দেহে একটি নির্বাচনে যে জায়গাটা খুব পাওয়ারফুল জায়গা ছিল, তো পরবর্তীকালে সেখানে যেহেতু আমি ওই জেলার এসপিও ছিলাম, আমি দেখেছি ওখানে যে সংগঠন অনেক ভালো ছিল। তো 24-এ গিয়ে সেক্ষেত্রে একটা ধাক্কা খেয়েছে, কিন্তু শঙ্কর মালাকার এসে পুরো উত্তরবঙ্গ ঘুরিয়ে দিতে পারবেন, তো সেই মানে আমার দুরাশাও আমি করি না আর কি। প্রথম কথা হচ্ছে, উত্তরবঙ্গে বিজেপির সংগঠন দিনকে দিন ভেঙে পড়েছে। তুমি যেটা বললে যে সেখানের কেন্দ্রীয় মন্ত্রী নিজে হেরেছেন, তারপরে আমরা উপনির্বাচনে, এটাও বলছেন সংগঠন কিন্তু ভালো ছিল। হ্যাঁ, ছিল সে তো আসন দেখেই বোঝা গেছিল যে 2021-এ যে কটা আসন পেয়েছিল তার অর্ধেকটাই উত্তরবঙ্গে। এখন উত্তরবঙ্গের সেই জায়গা থেকে আমরা 2023-এর পঞ্চায়েত নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে দেখিয়ে দিয়েছি কেন্দ্রীয় মন্ত্রী হেরে যাচ্ছেন। তারপরে উপনির্বাচনে মাদারিহাটের মতো সিট আমরা ছিনিয়ে নিয়েছি। প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ ভাঙন ধরেছে, এখন তার সঙ্গে শঙ্কর মালাকারের মতো বর্ষিয়ান নেতৃত্বকে আমরা স্বাগত জানাই। তার যে ব্যক্তিগত ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকও যখন আমাদের সঙ্গে আসবে, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, অভিজ্ঞ মানুষ, তিনি যখন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, নিশ্চিতভাবে উত্তরবঙ্গে আমাদের শক্তি বৃদ্ধি পাবে এবং উত্তরবঙ্গ নিয়ে আমরা আমাদের নির্দিষ্ট কিছু সুপরিকল্পনা আছে। আমরা আশা করছি বিজেপি 2021-এর নির্বাচনে উত্তরবঙ্গ, পুরো উত্তরবঙ্গ মিলিয়ে যতগুলো আসন পেয়েছিল তার 1/3 আসনও এবার পাবে না, এটা নিশ্চিত। কারণ সারা বাংলা মিলেই বিজেপি 2026-এ, আমি আবার বলছি, আগেও বলেছি এই স্টুডিওতেও, 2026-এ বিজেপি 26 পেরোনো কঠিন হবে। 26টা আসন পেরোনো কঠিন হবে মিলিয়ে নিও, এবং তার মধ্যে তাহলে স্বাভাবিকভাবেই সেই অনুপাত অনুযায়ী উত্তরবঙ্গ থেকে ঠিক আছে কয়েকটা 2-4টে আসন হয়তো পেলেও পেতে পারে, সেটা আগামী দিনে প্রমাণ হবে। 26টা আসনও পাবে না। দেখুন, 1984 সালে যখন প্রথম নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছিল, সেক্ষেত্রে যখন দুটো সিট পেয়েছিল, তখন কেউ ভাবেনি যে 2014, 2019 এবং
24-এ গিয়ে এই রেজাল্ট হবে। তো সেক্ষেত্রে সবসময় একটা প্রত্যেকটা রাজনৈতিক দলই তার সর্বোচ্চ সম্ভাবনা একটা স্বপ্নের জাল বোনে। সম্ভাবনা তো কিছু ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকবে না, জায়গা তো থাকবে। দেখুন, সেটা হচ্ছে যদি আজকে আমরা 40% ভোটে দাঁড়িয়ে আছি এবং পরবর্তীকালে আরও 4-5% যে ডিফারেন্স রয়েছে সেটা কেন আসেনি সেটা নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে, এবং পশ্চিমবঙ্গের স্পেশালি পশ্চিমবঙ্গের ভোটের ওপরে একটা মানে সারা ভারতবর্ষে একভাবে ভোট হয়, এখানে একরকম ভোট হয়, এখানে এরকম ম্যানিপুলেশন অন্য কোথাও দেখা যায় না। অন্যান্য সমস্ত রাজ্যে কিন্তু ট্রান্সফার অফ পাওয়ার হতেই থাকে। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে আমরা যদি ভেবে থাকি যে এই ইলেকশনের রেজাল্ট পরিবর্তন হবে না, আমরা বিশেষ করে যে ভোটের প্রসেস বা এই যে প্রক্রিয়া বা এই যে সিস্টেমটা, এটাকে বারবার যেভাবে মানে শাসক দল যেভাবে ম্যানিপুলেট করছে সেটাকে আমরা মানে দায়িত্ব সে তো শাসক দল বলতেই পারে পারিওরি মারি যে কৌশল, আমি যেভাবে ইচ্ছে। না না, দেখুন একটা কথা বলি, গণতন্ত্রে মানে এইভাবে ভোট হওয়াটা কোনো খুব ভালো কথা নয়। আমি যে কোনোভাবে জিততে পারি, এটা যদি কোনো কালীগঞ্জে আজকে থেকে কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাচ্ছে, 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বোধহয় সেখানে দেওয়া হচ্ছে। টেকনিক্যালি তাহলে কেন্দ্রীয় বাহিনীর একেবারে কড়া নজরদারিতে এর আগে আমরা ধূপগুড়িতেও ভোট দেখেছি, তারপরেও তো কিছু হয়নি। দেখুন, আবার একটা কথা বললাম, প্রথমত উপনির্বাচন পশ্চিমবঙ্গে তার একটা বিশেষ ট্রেন্ড আছে, একমাত্র ওই আমাদের সাগরদিঘি ছাড়া অন্যান্য উপনির্বাচনে একটা মানে যদি আপনি দীর্ঘদিনের একটা ট্রেন্ড ধরেন, এটা কিন্তু বদলায়নি। এবং কেউ মানে এত মানুষের এখানে, যেখানে ওই প্রত্যেক দিন মানে একজন অফিসার ইন্সপেক্টর ইনচার্জকে এইভাবে বলা যায় মানে তার নিজস্ব নিরাপত্তা থেকে আরম্ভ করে কিছুই নেই। তো আজকে আইনের শাসন যেখানে নেই, সেখানে গিয়ে মানুষ গিয়ে ওখানে ম্যান্ডেট দেবে, তাও আবার উপনির্বাচনে, এটা হচ্ছে ওই অলিক সুখের মানে একটা কল্পনা বলতে পারেন। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যদি উপনির্বাচনে এই যে সাগরদিঘি নিয়েই আলোচনা করা যাক, সাগরদিঘিতে অপোজিশন জিতেছিল, এই একই সিস্টেম ছিল, একই নির্বাচন কমিশন ছিল, একই রকম ব্যবস্থা ছিল, তাহলে সেখানে তৃণমূল কংগ্রেস কিছু করতে পারেনি। কারণ কি? কারণ হচ্ছে সেখানে বিরোধীরা জিতেছিল, আর যখন তৃণমূল কংগ্রেস জিতবে তখনই হচ্ছে সেখানে আইনের শাসন নেই। দ্বিতীয় কথা হচ্ছে দেবাশিসবাবু যেটা বলছেন যে নির্বাচন হয়, জেনারেল ইলেকশন তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন করে, এবং আমার মনে আছে, ওনারও নিশ্চয় মনে থাকবে, 2021-এর নির্বাচন 7 দফায় হয়েছে। এই পশ্চিমবাংলায় ওনারা ভেবেছিলেন একটা একটা করে নামতে 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 আসবো এবং জিততে জিততে আসবো। 7 দফায় নির্বাচন হয়েছে, এবং শুধু তাই নয়, সেই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ছেয়ে ফেলা গেছিল, তারপরেও জিততে পারেনি। তাহলে ওনাদেরকে স্বীকার করতে হবে ওনারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিশ্বাস করেন না, ওনারা কেন্দ্রীয় বাহিনীকে বিশ্বাস করেন না, ওনারা বাংলার মানুষকে বিশ্বাস করেন না। আসলে যত কিছুই করুন না কেন, গণতন্ত্রে দিনের শেষে মানুষই শেষ কথা বলে, এবং সেই মানুষ প্রমাণ করে দিয়েছে 2021-এ। আপনারা 7 দফা করুন আর 14 দফা করুন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, এবং আগামী দিনেও তাই থাকবে। কারণ স্বাভাবিক, বাংলার মানুষ বিভাজনের রাজনীতি পছন্দ করে না। এইবারে একটু মনে হয় না যে বিষয়টা একটু অন্যরকম হলেও হতে পারে? কারণ প্রথম দিন নরেন্দ্র মোদী তিনি বলছেন যে আমাদের অসমে সরকার আছে, ওড়িশায় সরকার আছে, বিহারে আমাদের সরকার আছে, শুধুমাত্র বাংলাটা বাকি আছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এবার অনেক বেশি গুরুত্বটা কেন্দ্রীয় নেতৃত্বের বাংলায় ধীরে ধীরে বাড়ছে, অন্তত দৃশ্য তো তাই। আমি তোমার সঙ্গে একমত, এবারের চিত্রটা অন্যরকমই হবে, একদম অন্যরকম হবে। গত বছর সমস্ত কিছুকে কাজে লাগিয়েও বিভিন্ন সংবাদ মাধ্যম এরকম বলে দিয়েছিল ক্ষমতায় আসছে 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 আসছে, একটা চারিদিকে ঝড় যে এই চলে এলো সরকার। সেই সময়তেও বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের কাছে পৌঁছেছিল এবং বাংলার মানুষ রায় দিয়েছে। এবারে চিত্রটা আলাদা হবে। কি আলাদা হবে? ওটাই বললাম, গত বছর তারা 50 পেরিয়েছিল, এবার তারা 50-এর অর্ধেকে নেমে যাবে। চিত্রটা শুধু এইটুকুই পরিবর্তন হবে, কারণ সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর সরকার কি করছে সেটা প্রমাণ হয়ে গেছে। নরেন্দ্র মোদী সরকার বিহারের ইলেকশন নিয়ে কথা বলছেন, ওনার মাথায় রাখা উচিত যখন সর্বদলীয় বৈঠক হয়েছে পহেলগাঁওয়ের মতো এরকম একটা সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে, তখন তিনি সর্বদলীয় বৈঠকে না থেকে বিহার ইলেকশনের প্রচারে গেছেন। এবার দেখতে থাকুন সামনের দিনে বিহার ইলেকশনের রেজাল্ট কি হয়, আসামের ইলেকশনের রেজাল্ট কি হয়। আজকে যেটা ভাবছেন যে বাংলার চারিদিকের সমস্ত রাজ্য জয় হয়ে গেছে, এবার বাংলাও দখল হয়ে যাবে, ভুল ভাবছেন। আপনাদের মাথায় রাখতে হবে
স্বাধীনতা সংগ্রামের সময় থেকে এই বাংলা, তারও আগে থেকে নবজাগরণের বাংলা। সুতরাং এই বাংলায় আসলে ট্রেন্ড সেট করে এবং এই বাংলায় দাঁতে দাঁত চেপে লড়াই করে দেখিয়ে দিয়েছে, চোখে চোখ রেখে লড়াই করে দেখিয়ে দিয়েছে বিজেপিকে হারানো সম্ভব এবং গোহারা হারানো সম্ভব। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক যেভাবে লড়াই করছেন সেইভাবেই 2026-এর নির্বাচনেও বড় চমক অপেক্ষা করছে যারা বিজেপির নেতৃত্ব আছেন তাদের জন্য। তার জন্যেই বিজেপির নেতৃত্বের একাংশ এখন থেকে ভাবতে শুরু করেছেন এই দলে কি থাকা যায়, নাকি এখন থেকেই অন্য কিছু ভাবনা চিন্তা করা তুমি উচিত। তাহলে কি বলছো যে 26-এর আগে বিজেপি থেকে অনেকে আবার তৃণমূলে ভিড় করবে? না, আমি বলবো কেন, আসছে তো, এই তো কিছুদিন আগে এলো, প্রতিদিন এখনো লাইন দিয়ে আছে। আমার সঙ্গেই ব্যক্তিগতভাবে আমার সঙ্গেই কতজন যোগাযোগ রাখছেন এখন, সেটা আমাদের শীর্ষ নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক যদি মনে করেন, বা রাজ্য নেতৃত্ব যারা আছেন, রাজ্য সভাপতি আছেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ এদেরকে এই মুহূর্তে দলে নেওয়ার প্রয়োজন আছে, তাহলে দলে নেব। সেটা দরজা খুললে বললাম যে 50-এর নিচে নেমে যাবে। দেখুন, দল একটা আইডিওলজির ওপরে চড়ে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি একটা নির্দিষ্ট আইডিওলজি, একটা মানে তার একটা নির্দিষ্ট চিন্তাধারা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যিনি এই আইডিওলজির ওপরে বিশ্বাস করেন সে কোনোদিন দলবদল করতে পারে না বা করবে না। কিন্তু যারা ওই রাজনীতিতে আয়রাম গয়রাম যারা থেকে যায় তাদের ক্ষেত্রে তারা কিন্তু সবসময় সম্ভাবনার দিকে ঘুরে বেড়ায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আর আরেকটা যেটা শুধু একটা কথা বলবো, এই যে যেটা বলছেন না যে আয়রাম গয়রাম আদর্শগত ভিত্তি, আপনাদের দলের আজকে যিনি বিরোধী দলের দলনেতা তিনি তো ওই আয়রাম গয়রামের মধ্যে পড়েন। আজকে আপনাদের অর্জুন সিং যাকে আপনারা কোলে নিয়ে খেলা করছেন, তিনি কিছুদিন আগে কোন দলে ছিলেন, টিকিট না পেয়ে চলে গেছেন। তাহলে তো প্রমাণ হচ্ছে, তাহলে আপনারা মনে করেন তো এরা আদর্শগত, বিজেপি আদর্শগত জায়গা মনে করেন না। আইডিওলজির ওপরে যদি বেস করে যে পার্টি গঠিত হয়েছে সেই আইডিওলজির উপরে যারা খাপ খাইয়ে যে চলতে পারবে, এই যাত্রাটা খুব ছোট যাত্রা নয়, এটা একটা বড় দীর্ঘ যাত্রা। আজকে সেই আইডিওলজি সেট করতে 2021 নির্বাচনের আগে তৃণমূলের এক ঝাঁক শীর্ষ নেতৃত্বকে বিজেপি জায়গা দিয়েছিল, সকালে জয়েন করাচ্ছে, বিকেলে জয়েন করাচ্ছে, তারা আবার ফিরে এসেছেন, সেটা অন্য বিষয়। তারা ভুল বুঝেছেন যে কোথায় পৌঁছেছিলাম, কিন্তু আপনি আবার ভুল বুঝেছেন না। দেখুন, ভাবুন, সৃষ্টি যেখানে আছে সেখানে ধ্বংস আছে। তো একটা পার্টি, বামফ্রন্ট যখন 34 বছর সরকার চালিয়েছিল, 2011-তে আমি এসডিপিও কালনা ছিলাম, তো সেই সময় তারা তখনও বলেছিল আমরা যদি মানে একটা সিট হলেও আমরা জিতে আসবো, এতটা কনফিডেন্ট ছিল। সেই জায়গায় কিন্তু মানুষই পুরো পরিবর্তন করে দিয়েছিল এবং রাতারাতি পরিবর্তন হয়েছিল, কেউ সেই জিনিসটা জানতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, অবশ্যই তিন থেকে আমরা শুভেন্দু অধিকারী বসে আছেন এবং তিনি দুর্নীতি নিয়ে কথা বলছেন, 3 থেকে 77 পরিষ্কার হয়ে যায় যে এটা পুরোটাই আমরা কিন্তু পুরোটাই সামনের দিকে এগিয়েছি, 3 থেকে 77 গেছি, সেটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। এবং আজকে যখন লোকসভা ইলেকশনের নিরিখেও 95টা মানে আমরা বিধানসভাতে এগিয়ে আছি। তো সেক্ষেত্রে নিশ্চয় নয়, আপনারা 90টা বিধানসভায় কিছু কিছু জায়গায় মার্জিনালি এগিয়ে আছেন। এক্স্যাক্টলি আপনাকে ডেটা বললাম 95টা। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে আপনি তথ্য চেক করে নিন 90টা, আমি নাম বলে দিতে পারি। সেই জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করুন, দেখুন প্রত্যেকটা ইলেকশনে তার ইস্যুর উপরে ভিত্তি করে ইলেকশন হয় এবং সেইখানে মতো নির্বাচন যেখানে মানুষ ভেবেছিলেন নরেন্দ্র মোদী সরকার করবেন, সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করতে যাননি, সেখানে তো রাজ্য সরকার করতে যাননি, তাতেও আপনারা কিছু কিছু জায়গায় এগিয়ে আছেন। এবং তার পরবর্তীকালে কি হয়েছে, আপনাদের চারখানা লবি, 10টা নেতা, তারা আপনাদের এই যে ইস্যুর কথা তুমি বললে না, দেখো দেবাশিস দা, প্রত্যেক ভোটেই বড়সড় কিছু ইস্যু থাকে। এবং আমি যদি গত সেটের উপনির্বাচনের কথা বলি, যে ইস্যু ছিল, তন্ময়দাও অস্বীকার করতে পারবে না যে কতটা অস্বস্তির মধ্যে ছিল তৃণমূল সরকার আরজিকর ইস্যুতে। সেই আরজিকর ইস্যু তৃণমূল কংগ্রেস উত্তরে দিয়েছে। সন্দেশখালী তোমাদের ইস্যু ছিল, সেই সন্দেশখালী ইস্যু তৃণমূল কংগ্রেস পার করে এসেছে। এইবারেও একগুচ্ছ ইস্যু আছে, সেটা তন্ময়দার তৃণমূলের কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু মুশকিল হচ্ছে ইস্যুগুলো সামনে রেখে সেটাকে রাজনৈতিকভাবে সামনে রাখা, সাধারণ মানুষকে বোঝানো, তার জন্য যে সংগঠন, দেখুন যে জনসংযোগ। একটা কথা দেখুন, 30% এখন আমাদের মাইনরিটি পপুলেশন রয়েছে। নিঃসন্দেহে সেই জায়গায় সেই 30% যে জায়গায়
মানে সংখ্যালঘুরা যেখানে সংখ্যাগুরু, সেখানে আমাদের একটা দুর্বলতা আছে, সেটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই, যেটা তৃণমূল কংগ্রেস বা অন্য দলের ক্ষেত্রে সেটা মানে তুমি মানছো তৃণমূল কংগ্রেস এগিয়ে থেকে শুরু করছে? স্বীকার করলেন যে ভারতবর্ষের সংবিধান যা বলে আপনারা তার বিরোধী। না, আমি সংবিধান বলে বিরোধী বলিনি, তারা আমাদের নয়। আমি কিন্তু এই কথাটা একবারও বলিনি। আমি বলেছি সেইখানে অবশ্যই সকলকে নিয়ে ভারতবর্ষ, সকলকে নিয়েই ভারতবর্ষ। আমি বলেছি সাংগঠনিক দিক থেকে সেই সমস্ত জায়গায় হয়তো আমাদের দুর্বলতা আছে, কিন্তু এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে ইলেকশন কিন্তু প্রত্যেকটা, এইবারের যে ইলেকশন হবে অনেকগুলো ইস্যু, আপনি যেটা বলেছেন সঠিক বলেছেন, যে অনেক জায়গাতে যে ইস্যুগুলো আমাদের পার্টিনেন্ট ছিল সেগুলো নিয়ে সেইভাবে আন্দোলন আরও হয়তো সামনে এগোতে পারতো, বা সে তৃণমূল আজকে সামনে নিয়েছে। বা দেখুন, যখন ওই নন্দীগ্রাম বা সিঙ্গুর হয়েছিল, সিপিএমও ভেবেছিল যে 3 বছর পরে ইলেকশন আছে, আমি সামলে নেবো, কিন্তু আলটিমেটলি 2011 ইলেকশনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। তো মানুষ কিভাবে মাথায় রেখেছে ব্যাপারটা, এবং সেই ব্যাপারটা, না অবশ্যই 2024-এর আগে কিন্তু এই অভয়ার কাণ্ড বা এই যে এই এতগুলো ঘটনা, 7টা সিট কমে গেছে, সেটা কমে যেতে পারে। দুবারের মানে এত বড় ম্যান্ডেট দিয়ে এসেছিল যে গভর্নমেন্ট, তার অ্যান্টি ইনকামবেন্সি থাকতেই পারে, এবং সেখান থেকে শিখে আপনাদের অস্তিত্বই সংকটে চলে এসেছে। না অস্তিত্ব, এটা যদি ভেবে আপনারা আনন্দিত হন, আমরা তো এই সেই আনন্দে থাকুন। উই আর স্লো বাট স্টেডি, উই আর স্লো। সেই মানুষের সঙ্গে থাকার যে বিভিন্ন রকম নমুনা, সেগুলো ব্যাখ্যা করে এই ডিবেটটাকে না বাড়ানোই ভালো। এইটা যদি মানুষের সাথে হয় যে একজন বাংলার মানুষ বুঝতে পেরেছে 100 দিনের কাজের টাকায় আপনারা টাকা দেননি, ওই গরিব 100 দিনের কাজের টাকা করে গরিব মানুষগুলো স্ট্যাটিস্টিক্স দিয়ে কোনোদিন আপনার সাথে বসবো, রক্ত তুলে কেটেছে তাদেরকে অবশ্যই মানে মানুষের টাকা কি করে লুটের পরে মানে লুটের বন্যা বয়ে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গুজরাটে আপনাদের মন্ত্রীর ছেলে 100 দিনের কাজের দুর্নীতিতে যুক্ত, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, সেখানে টাকা নেওয়া হয়, মানে পুরোটাই রাজনীতি। এই রাজনীতি মানুষ বুঝে গেছে। বাংলার মানুষ যদি রাজনীতি বুঝে যায়, তাহলে বাংলার মানুষ কিভাবে নরেন্দ্র মোদী আমার সময় আমি বলতে পারি যে এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে যে ন্যারেটিভ সেট করেছে, এটা বিশ্বের দরবারে মানে অত্যন্ত খুবই মানে একটা খারাপ একটা নিদর্শন আমি বলতে পারি। রাজনীতিতে একটা ন্যারেশনের বড়সড় খেলা তো আছে। ন্যারেটিভ যার, ভোট তার। ন্যারেটিভ বিজেপি কিভাবে সেট করে, তাদের কাউন্টার কিভাবে তৃণমূল করে, প্রত্যেক মাসে রাজ্যে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহ বিষয়টাকে কোন জায়গায় নিয়ে যেতে পারেন, 26-এর খেলা কি হয়, নজর থাকবে। তন্ময়দা এবং দেবাশিস দা দুজনকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।